হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে বাজেট নিয়ে, রাইট? কারণ রিসেন্টলি বাজেট হয়ে গেল এবং তার ফলে মার্কেটের মধ্যে যে ভোলাটিলিটিটা ছিল সেই ভোলাটিলিটিটা হলো। তো আমি এই ভিডিওটার দুটো পার্ট করছি। একটা হচ্ছে বাজেটের সময় কিভাবে প্রফিট করা যায়, আমি কি বলেছিলাম আজ থেকে 8 দিন আগে ভিডিওতে, সেই ভিডিওটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি উপরের কোণে দিয়ে দিচ্ছি। আপনি ওই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন যে আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম। আজকে যে কথাটা 8 দিন আগে বলেছিলাম সেটাকে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করেছে সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ আমার ওই ভিডিওটার একটা আপনি বলতে পারেন ইভ্যালুয়েশন ভিডিও। জেনারেলি কেউ এইভাবে ভিডিও বানায় না, তার কারণ হচ্ছে 8 দিন আগে কি বলেছি সেটা সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে বা কতটা ঠিক হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটু ডিসকাশনটা করব। তার কারণ হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন এই বাজেটে হয়তো আপনি পয়সা বানাতে পারেননি, বাট নেক্সট বাজেটে হয়তো, অর্থাৎ 2 ফেব্রুয়ারি আবার যে বাজেট আসছে সেই বাজেটে আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন এবং এই পয়সাটা সেফলি বানানো যায়। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট থাকবে ভিডিওর। সেকেন্ড যে পার্টটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে এই যে বাজেটটা পেশ হলো, এই বাজেটটার শেয়ার মার্কেটের ওপর এবং আমাদের জীবনে কি এফেক্ট ফেলতে চলেছে আগামী 5 বছর, অর্থাৎ লং টার্মে, শর্টার টার্মে কি এফেক্ট ফেলতে চলেছে এবং মিড টার্মে কি এফেক্ট ফেলতে চলেছে। তো এই তিনটে পার্টে আমি বিভক্ত করে টোটাল এই বাজেটের যে এফেক্ট সেই এফেক্টটাকে নিয়েও একটা ডিসকাশন করব। বিকজ এই ডিসকাশনটা করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন শেয়ার কোন সেক্টরে আগামী 5 বছর ধরে আপনার পয়সা বানানো উচিত বা এরপরে কোন কোন শেয়ারগুলো প্রচণ্ড ভালোভাবে বুলিশনেস দেখাবে। ওকে, তো প্রথম পার্টটাই আসছি ভিডিওর। আজ থেকে 8 দিন আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে বাজেটের টোটাল স্ট্র্যাটেজি আমি এক্সপ্লেন করেছিলাম এবং বলেছিলাম, এবং সেখানে আমি খুব জোর গলায় বলেছিলাম যে আমার ফেভারিট স্টক থাকবে এই বাজেটের হচ্ছে আইটিসি। ঠিক আছে, আপনি গিয়ে আজকে আইটিসির শেয়ারটা দেখে নিন এবং আমার 8 দিন আগের ভিডিওটা দেখে নিন। সেকেন্ড যে কথাটা বলেছিলাম যে এখান থেকে যদি পয়সা বানাতে হয় বাজেট দিনে ইন্ট্রাডে বেসিস, তাহলে যে কাজটা করতে হবে সকাল 9:30টার সময় একটা লং স্ট্র্যাডেল বানাতে হবে, অর্থাৎ এটিএমে একটা কল একটা পুট বাই করব, 500 টাকার টার্গেট রাখবো। সেফলি 9:30টার সময় বানিয়ে এই লং স্ট্র্যাডেলটা বানিয়ে আজকে 10টা 12 নাগাদ এটা কিন্তু পয়সা দিয়ে দিয়েছে। ওকে, সো আপনি এটা যদি 100 লটে করতে পারেন, 200 লটে করতে পারেন, 500 লটে করতে পারেন, যত খুশি করুন, নট এ প্রবলেম। বিকজ এটা হচ্ছে খুব সেফেস্ট স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিটাতে 100% অ্যাকিউরেসি আছে। আমি ওই ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলছি, এবং এই স্ট্র্যাটেজিটার ওপরে আমি আজকে নিজে পয়সা বানিয়েছি। ওকে, আমি ভেরিফাইড পিএনএল দেখাতেই পারি, নট এ প্রবলেম। যদি কারোর দরকার পড়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি আপনাকে আমার ভেরিফাইড পিএনএল একটা দেখিয়ে দেবো। আদারওয়াইজ আপনি যদি চান যে এই জিনিসটা কি করে আমি খেলেছি না খেলেছি ইত্যাদিগুলো জানতে, তাহলে ওই ভিডিওটা গিয়ে একটু চেক করে নিন। যা বলেছি এক্স্যাক্ট সেম ফরম্যাটে মার্কেট কিন্তু আপনাকে পয়সা দিয়ে গিয়েছে। এনিওয়ে, তো সকালের দিকেই যথারীতি নির্মলা সীতারামন বাজেট পেশ করার আগেই আমার ওই স্ট্র্যাটেজি পয়সা দিয়ে দিয়েছে। বাট বাজেট পেশ করার সময়েও যদি কেউ থাকেন, ওই অপরচুনিটিটা এক্সিট করতে যদি ভুলে যান, তারপরে যে ডাউনফলটা হয়েছে সেখানেও পয়সা দিয়ে দিয়েছে। সো এনিওয়ে, ওই স্ট্র্যাটেজিটা যথেষ্ট সেফেস্ট একটা স্ট্র্যাটেজি ছিল। নেক্সট যে কথাটা আমি সেই দিনের ভিডিওতে বলেছিলাম যে রেলওয়ে সেক্টর এবং তার সাথে সাথে আমরা যদি দেখি ডিফেন্স সেক্টর, এই দুটো সেক্টরের ওপর গভর্নমেন্ট যদি পয়সা না বাড়ায় তাহলে এর মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে শর্টার টাইম ফ্রেমে। আমি কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের কথা বলছি না। তো দেখুন আজকে রেলওয়ে স্টকগুলো এবং তার সাথে ডিফেন্সের স্টকগুলো, এই স্টকগুলোর মধ্যে কিন্তু একটা স্লাইট শর্টার টাইম ফ্রেমে আপনি একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাবেন, কারণ এই দুটো সেক্টরের ওপর যেখানে পাবলিকের বুলিশনেস আছে সেই জায়গায় গভর্নমেন্টের কোনো কমেন্ট্রি কিন্তু শোনা যায়নি। হাউএভার, যেটা মেইন কথা, এরপরে আমি আসছি সেকেন্ড পার্টটাতে, যে পার্টটাতে আমি ডিসকাশনটা করব অ্যাকচুয়ালি যে এই বাজেটের ফলে কি কি এফেক্ট পড়তে চলেছে এবং কি কি জিনিস হতে চলেছে। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই বাজেটে সব থেকে নেগেটিভ দিকটা নিয়ে একটু ডিসকাশন করি। প্রথম যেটা নেগেটিভ দিক
সেটা হচ্ছে শেয়ার মার্কেটের ওপর যে কোনো রকম অ্যাক্টিভিটিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। সেটা যারা লং টার্ম ইনভেস্টিং করেন তাদেরও ট্যাক্স বাড়ানো হয়েছে, যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদেরও ট্যাক্স বাড়ানো হয়েছে, এবং তার সাথে সাথে এসটিটির পরিমাণও বাড়ানো হয়েছে, মানে এসটিটির যে পার্সেন্টেজটা থাকে। তো সব মিলে যেটা দেখা যাচ্ছে যারা ট্রেডিং করেন তাদের যে কস্ট ছিল, অর্থাৎ আমি যদি কেবলমাত্র ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি যদি নর্মাল এসটিসিজি ট্যাক্সের কথা বলি, অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের কথা বলি, সেটা মোরাললেস 33% বেড়েছে, অর্থাৎ 15% ছিল 20% হয়েছে, অর্থাৎ 33% বেড়েছে। আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু সেটা 10% ছিল, সেটা 10% থেকে 12.5% হয়েছে, মানে সেখানেও কিন্তু আমরা যদি দেখি মোটামুটি 25% বেড়েছে। অর্থাৎ মানে আমি ট্যাক্সের কথা বলছি, অর্থাৎ 10 থেকে 12.5 মানে 25%, আমি সেটা বলতে চাইছি, রাইট? তো এটা হচ্ছে বিশাল বড় একটা অ্যামাউন্টের ট্যাক্স বাড়ানো হয়েছে, যে জন্য যে মুহূর্তে এই কথাটা মানে নির্মলা সীতারামন বা আমাদের ফাইন্যান্স মিনিস্টার উনি যখন এই কথাটা বলেছেন, মার্কেট ইমিডিয়েটলি তার একটা রিয়াকশন দেখিয়েছে, যদিও সেই রিয়াকশনটা পরবর্তীকালে কনজিউম হয়ে গিয়েছে, কারণ এই টাইপের বিহেভিয়ারগুলো অলওয়েজ কনজিউম হয়ে যায় মার্কেটে। তার কারণ হচ্ছে দিস ইজ দ্য নিউ নর্মাল, এইভাবেই মার্কেট ওটাকে রিয়্যাক্ট করে, এবং এর হয়তো আরও খুব শর্টার টাইম ফ্রেমের জন্য, হয়তো আগামী 1 মাসের জন্য হয়তো স্লাইড একটা মানে এরকম চিন্তা ভাবনাটা থাকবে বা মন খারাপটা থাকবে, যেহেতু আমি শর্ট টার্ম ট্রেডিং করি, আমার এসটিসিজি ট্যাক্স দিতে হয়, আমার ট্যাক্সের পরিমাণ মোরাললেস 33% বাড়ছে। সো আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে আমার মানে মন খারাপ বলতেই পারেন ট্যাক্সের দিক থেকে দেখতে গেলে। বাট প্রফিটেবিলিটির দিকটা আলাদা, প্রফিটেবিলিটি তো যেমন হচ্ছে স্ট্র্যাটেজি আছে ইত্যাদি ইত্যাদি আছে, সেরকম হতেই থাকবে, বাট প্রফিটের পরিমাণ তো কমে গেল না, বিকজ ট্যাক্স আমাকে বেশি পরিমাণে দিতে হচ্ছে। এটা হচ্ছে প্রথম নেগেটিভ দিক, এবং বলতে গেলে বলতে হয় এটা একমাত্র নেগেটিভ দিক। এরপরে আমি আসছি ইকোনমির সিচুয়েশনের কথায়। যে জিনিসটা মার্কেট কনস্ট্যান্টলি দেখে যাচ্ছিল, এবং পুরো ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকেই দেখে যাচ্ছিল, যে মার্কেটের মধ্যে একটা ওভার ভ্যালুড সিচুয়েশন রয়েছে ইত্যাদি ইত্যাদি, যে যাই বলুন না কেন। বাট বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে ইকোনমির মধ্যে যে আনরেস্ট ব্যাপারটা রয়েছে, আনরেস্ট ব্যাপারটা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট কম। এই বাজেটে আনএমপ্লয়মেন্টের দিকটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। রুরাল ইনকাম যাতে বাড়ে তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে আগামী 5 বছরের জন্য গভর্নমেন্ট স্পেন্ডিংটা কমপ্লিটলি ফোকাসড হবে যে আমার স্কিল সেটের দিকে, এবং তার সাথে সাথে হচ্ছে বিভিন্ন রকম যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে তার সাথে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির দিকে এবং স্টার্ট আপ কালচারের দিকে। অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে বিজনেসের যে গ্রোথ, সেই গ্রোথটাকে যাতে আরেকটু অ্যাক্সিলারেট করা যায় এই বাজেটে তার চেষ্টা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে জব ক্রিয়েশনের দিকে একটা বড় মানে স্পেন্ডিং করা হবে, এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে বাজেটের থেকে। তো এই বিষয়টা থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা গুড ফর ইকোনমি বাট নট সো গুড ফর মার্কেট। গুড ফর ইকোনমি কেন? তার কারণ হচ্ছে গভর্নমেন্ট যদি এই খাতে পয়সা ইনভেস্ট করে, টাকার রোল ওভারটা খুব ভালো হয়। তো যারা ইকোনমিস্ট তারা আশা করি এই বিষয়টা নিয়ে আরও মানে বিস্তারিত এই নিয়ে ডিসকাশন করবেন। তো আমার যেটা আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এখন অবধি সেটা হচ্ছে যে এটা গুড ফর ইকোনমি যেহেতু, সো নেক্সট ফিউ ইয়ার্স ডাউন দ্য লাইন আমরা এর একটা সুবিধা ভোগ করতে পারি। সেকেন্ড হচ্ছে পলিটিক্যালি যে প্রবলেমটার মধ্যে রয়েছে গভর্নমেন্ট, সেটা সম্পূর্ণভাবে বোঝা গেল বাজেটের স্পিচে। তার কারণ এক্ষেত্রে বিহার এবং তার সাথে অন্ধ্রাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল কম্পালশনেই এটা করতে হয়েছে, রাইট? এটা মানে যে কেউ বলতে পারবে, তো এটা নতুন করে বলার কিছু নেই। সুতরাং ওই দিকটা যদি আপনি দেখেন, সো ওই দিকে যখন ফান্ডিং করা হচ্ছে তার মানে কোনো না কোনো সেক্টর থেকে ফান্ডিংটাকে উইথড্র করা হচ্ছে, রাইট? বা কোনো না কোনো সেক্টর থেকে সেই ফান্ডিংটাকে কমানো হচ্ছে। তো কোন সেক্টর থেকে ফান্ডিং কমানো হচ্ছে সেই বিষয়টা যদি আমরা দেখার একটু চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে রেলওয়েজ নিয়ে কোনো কথা বলা হয়নি, এবং তার সাথে সাথে ডিফেন্স নিয়েও কথা বলা হয়নি। তো আমি এক্সপেক্ট করছি, আমি যদিও টোটাল বাজেটের শিটটা আমি এখনও পড়ার সময় পাইনি, তো ওটা পড়লে আরও বেটার বোঝা যাবে,
তো আমার ধারণা যেটা মার্কেটের রিয়াকশন দেখে যে ওই জায়গাটা একটু কম স্পেন্ডিং করা হচ্ছে সম্ভবত। সেকেন্ড যেটা কথা, এরপরে আমি আসছি পজিটিভ দিকগুলোতে, অর্থাৎ পজিটিভ কোন কোন সেক্টরের জন্য। এক নাম্বার হচ্ছে এফএমসিজির জন্য খুব ভালো সেক্টর। সেক্ষেত্রে আপনি যদি দেখেন ব্রিটানিয়া যথেষ্ট ভালো একটা র্যালি দিচ্ছে। আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার ফেভারিট হচ্ছে আইটিসি, তো আইটিসির ক্ষেত্রে দেখতে পারেন বা এফএমসিজির প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পারেন। নেক্সট যে সেক্টরটা সব থেকে ভালো এই বাজেট থেকে গেইন করতে চলেছে সেটা হচ্ছে এই যে গোল্ড, জুয়েলারি অ্যান্ড ডায়মন্ড, এই সেক্টরটা। তার কারণ হচ্ছে যে ডায়মন্ডের উপর থেকে মেনলি আমাদের এক্সাইজ যে ডিউটিটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে, যার জন্য আপনি আজকে টাইটানের মধ্যে একটা বিশাল বড় শুট আপ দেখতে পাবেন। এবং এই যে টার্মটা, এই যে মানে স্পিডটা পেলো এই ইন্ডাস্ট্রিটা, এই কারণের জন্য আপনি কল্যাণ জুয়েলার্স থেকে শুরু করে সেনকো গোল্ড, তারপরে টাইটান, এরা প্রত্যেকে কিন্তু আগামী দিনে, আগামী 3 মাস 6 মাস বা আগামী 3-4 বছরে কিন্তু একটা ভালো গ্রোথ স্টোরি এখান থেকে তৈরি হবে জুয়েলারি, ডায়মন্ড এই সেক্টরটার ওপর। মানে এটা সম্পূর্ণভাবে ফিনান্স মিনিস্ট্রি অলরেডি বলেছে। সেকেন্ড, পিএসইউর ক্ষেত্রে যে কথাটা সেটা হচ্ছে এনটিপিসি এবং বিএইচইএল, এনটিপিসি এবং বিএইচইএল এর মধ্যে যে টাই আপটা হয়ে যে নতুন ফরমেশনটা হবে পাওয়ার সেক্টরটার জন্য, সেটা একটা পজিটিভ নিউজ এবং এই দুটো পিএসইউজের ওপর কিন্তু একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, রাইট? তো এই হচ্ছে টোটাল বাজেট থেকে আমার যেটা ধারণা বা আমি যে জিনিসটা বুঝতে পারছি যে এই কয়েকটা কোম্পানির ওপর একটা বেশ ভালো রকম ফোকাস থাকছে। তার সাথে সাথে স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং, তার দিকেও একটা ভালো রকম, সেই সমস্ত সেক্টরগুলো একটা ভালো রকম গ্রোথ পেতে চলেছে। নেক্সট হচ্ছে যে ইকোনমির মধ্যে যে অ্যাক্টিভিটিটা চলছে সেটাকে একটু ফাস্ট হওয়ার একটা প্রবণতা রয়েছে। তার কারণ হচ্ছে এই সমস্ত জায়গাগুলোই স্পেন্ডিং রয়েছে। আর এছাড়া আরেকটা শেয়ার যেটা ভালো যেতে পারে সেটা হচ্ছে শ্রিম্প সেক্টর এবং ফিশ সেক্টর, যে কারণে অবন্তী ফিডস রয়েছে সেই জায়গাটায়। প্রত্যেক বছর বাজেটের সময় আমি অবন্তী ফিডসকে একটু দেখার চেষ্টা করি, কারণ এই শেয়ারটা আপনি প্রত্যেক বছর বাজেটে দেখবেন শ্রিম্প ফিশারিজ নিয়ে একটা না একটা কমেন্টারি থাকে। আর ওই কমেন্টারিটার সাথে সাথেই এই সেক্টরটা খুব শর্টার টাইমে স্ক্যাল্পিংয়ের জন্য, মানে এই শেয়ারটা একটা স্ক্যাল্পিংয়ের জন্য দারুণ একটা অপরচুনিটি দেয়। এনিওয়ে, তো সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করতে পারলে খুব অল্প সময়, মানে 2-1 মিনিটের মধ্যে আপনি পয়সা বানিয়ে নেবেন, রাইট? তো এরকম কয়েকটা পকেটস থাকে বাজেটে, যেটা আমি নেক্সট বাজেট আসার আগে এই বিষয়টা নিয়ে আরও ডিসকাশন করব যে কোন কোন শেয়ারগুলোর দিকে আপনি নজর রাখবেন। তো রুরাল সেক্টর বা রুরাল ইকোনমিকে স্ট্রং করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে তাতে এই কোম্পানিগুলো কিন্তু আগামী দিনে ভালো একটা প্রভাব থাকবে। এরপরে বাজেটের ডিটেল, মানে কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে গত বছরের থেকে এবছরের কম্প্যারিজন, এই কম্প্যারিজনটা ডিটেলে করলে আরও স্ট্রং ওপিনিয়ন হয়তো আমি দিতে পারবো, বাট সে নিয়ে আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিও বানাবো। তো মেনলি যদি এই বাজেট থেকে যে আউটকামটা, সেই আউটকামটা নিতে হয় তাহলে পাওয়ার সেক্টর একটা, সেকেন্ড হচ্ছে আপনার এফএমসিজি আরেকটা, থার্ড হচ্ছে আপনার ডায়মন্ড জুয়েলারি, এই সেক্টরটার ওপর ভালো গুরুত্ব থাকবে। ফোর্থ হচ্ছে আপনার ফার্মার ওপর আপনি টু সাম এক্সটেন্ড একটু গুরুত্ব দিতে পারেন। তো এই 4টে সেক্টর হচ্ছে মেন। এছাড়া রুরাল এরিয়াতে যারা ফাইন্যান্স নিয়ে কাজকর্ম করেন সেই সমস্ত কোম্পানিগুলোর ওপরেও একটা গুরুত্ব দিতে পারেন। তো এই সেক্টরগুলোকে ধরে যদি আপনি আগামী 2-3 বছর ধরে আপনি এই সেক্টরগুলোর দিকে নজর করেন তাহলে আপনি সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটা কথা বোঝা গেল আজকের বাজেটে, যে ইলেকশনের রেজাল্টের যে এফেক্টটা সেটা গভর্নমেন্ট ভালোভাবে বুঝতে পেরেছে এবং আম জনতা যে খুশি নয়, তো সেই কারণে একটা পপুলিস্ট বাজেটের যে দরকার এবং এই জিনিসটাকে কিভাবে করা যায় তার দিকে গভর্নমেন্টের যে ধ্যান রয়েছে বা চিন্তাভাবনা রয়েছে সেই বিষয়টা বাজেট থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার। বাজেটের আরও ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে আমি পরবর্তীকালে আসবো, বাট তার আগে আমি টোটাল শিটটা আসুক, সেটার সাথে কম্প্যারিজন করে পড়াশোনা করে একটা দীর্ঘ সময় পড়াশোনা করলে তারপরে বোঝা যাবে যে ঘটনাটা কি হতে চলেছে। যাই হোক, তো আমি গ্লোবাল মার্কেট নিয়ে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো এরপরে বলতে থাকবো, অর্থাৎ আগামীকাল থেকে পুনরায় আবার আমি গ্লোবাল মার্কেট নিয়ে ডিসকাশনটা করব এবং তার সাথে কমোডিটিসের ওপর যে ডিসকাশনগুলো শুরু করেছিলাম। আজকে জাস্ট বাজেটের মতো একটা স্পেশাল দিন, বিশেষ করে শেয়ার বাজারের ক্ষেত্রে এবং আমার মতো ট্রেডারের ক্ষেত্রে আজকে হচ্ছে একটা ব্ল্যাক ডে।
তার কারণ হচ্ছে ট্যাক্স বাড়ানো, এত পরিমাণ ট্যাক্সের বোঝা চেপে যাচ্ছে মাথার ওপর। তো সেটার কারণে ইটস এ ব্ল্যাক ডে ফর মি, মানে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে। তো সেটাই বলার ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, এবং সেই ভিডিওতে আমরা আবার ডিসকাশন করব পুনরায় কমোডিটি মার্কেট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।